রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী নাম ঘোষণা আজ দুপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারম্যান তারেক রহমান। আজ থেকে সারা দেশে শপিং মল দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বললেন প্রতিমন্ত্রী। নদী দখল আর অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে সাতক্ষীরায় জলাবদ্ধতা। ময়লা আবর্জনার স্তূপে টাঙ্গাইলের গোবিন্দাসী খালের পানি প্রবাহ ব্যাহত। এবং ডারউইন টেস্টে বাংলাদেশের বোলিং তোপে কাঁপছে অস্ট্রেলিয়া। ৩ পেসারের গতিতে লাঞ্চের আগে ৪ উইকেট পতন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়। এরপর দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 13 আগস্ট। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয় 13 আগস্ট থেকেই বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে খাবারের দোকান, হাসপাতালের ওষুধের দোকান সহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার দুপুরে সচিবালয়ে বৈরী আবহাওয়ায় জাহাজ থেকে এলএনজি খালাস বিলম্বিত হওয়ার পাশাপাশি একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশজুড়ে এর প্রভাব পড়েছে বলেও জানান মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকট। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে আবারও সংকট সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটিতে পুরোপুরি এবং অন্যটিতে গ্যাস সংকট সরবরাহ বন্ধ রয়েছে। টার্মিনাল দুটি পুরোপুরি চালু করতে যেতে হচ্ছে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ে সংকট সমাধানে কাজ করছে সরকার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপরে আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী বলেন, সামিটের এলএনজি টার্মিনালে এলএনজিবাহী একটি কার্গো অবস্থান করলেও বঙ্গোপসাগর উত্তাল থাকায় তা থেকে এলএনজি পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্রই আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আমাদের কিছু কোনো হাত নেই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর স্রেফ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে ভারত সম্পর্কে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি কাল মনোনয়ন জমা দেবে জানিয়ে জাতি একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপ্রধান পাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথি এবং ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে
নেওয়া তথ্য সঠিক নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী 20 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয়, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে। আর ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক অপেক্ষার কথাও জানান তথ্যমন্ত্রী। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। বর্তমান সরকারের যেটি প্রধান লক্ষ্য রয়েছে যে কর্মসংস্থান নিশ্চিত করা, এবং আমাদের একটি প্রজেক্টের কথা আমরা এখানে বলেছি যে আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টের মাধ্যমে প্রায় 9 লক্ষ যুব এবং যুব নারীরা প্রশিক্ষণ নেবে এবং এর মধ্য থেকে 60% মিনিমাম তাদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুর থেকে ইবনে আল সেলিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, আন্দোলনের সময় অস্ত্র হাতে গুলিবর্ষণের ছবি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সর্বোচ্চ শাস্তির দাবিতে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় ছাত্র জনতা। ইবনে আল সেলিম নিজে প্রকাশ্যে মাথায় হেলমেট ব্যবহার করে সে অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপরে গুলি করছিল। তো সে তার নাম চেঞ্জ করে অন্য নামে সে প্রকাশ্যে এসেছে। এরপরে আমরা তার তো অনেক দিন ধরেই তাকে খুঁজছি। আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল টেকনোলজি, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে তাকে শনাক্ত করে তাকে আটক করেছি। আমরা তার সর্বোচ্চ শাস্তি হবে, এই জন্য আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে বিচারের ব্যবস্থা করাবো। জুলাই হত্যাযজ্ঞে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের যথেষ্ট দায় রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বুধবার দুপুরে কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মানবতা বিরোধী অপরাধ মামলায় দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া প্রচলিত আইন দ্বারা সম্পন্ন করতে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মুদাসির আলীর প্রতিবেদন। হারুনকে কি সরাই দিচ্ছেন? উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের ফোন রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন টিম। সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জন্য তৎকালীন ডিবি প্রধান হারুনকে এভাবেই শাসিয়েছেন ওবায়দুল কাদের। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, খাওয়াই ওই ছবি কেন? না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিয়েছে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার চলছে। সে মামলায় প্রসিকিউশনের যুক্তি শেষ হয়েছে। আসামিদের দায় কেমন তার ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আসামিদের যে নানান বক্তব্য, নানান কর্মকাণ্ডে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ প্রযোজনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে প্রায় 3,05,000 এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে। ওবায়দুল কাদেরকে একজন রাজনৈতিক জোকার উল্লেখ করে তার যথেষ্ট দায় রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এটি সহ জুলাই আন্দোলনে অন্য মামলায় দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়াটি প্রচলিত আইনের মাধ্যমে সম্পন্ন করতে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। আমাদের দেশে যে প্রচলিত আইনটা আছে, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি 386 ধারার বিধানটা যাতে মিউটাটিস মিউট্যান্ডিস অনুসরণ করে যেন এইটি প্রয়োগ করা যায়,
এবং বাস্তবায়ন করা যায় সেই আবেদনটা আমরা করেছি। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 29 জন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বমোট 29 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। মুদাসসিরা আলী, মোহনা সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় নদী দখল, অপরিকল্পিত মৎস্য ঘেরের বাঁধ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরসভা ও পৌরসভা সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। সড়ক, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট ও সাপের উপদ্রব। এমন পরিস্থিতিতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন পৌরবাসী। আব্দুল জলিলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। কয়েকদিনের ভারী বর্ষণে সাতক্ষীরা পৌরসভা ও পৌরসভা সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। সবচেয়ে বেশি দেখা দিয়েছে শহরের কামাননগর, মধুমালার ডাঙ্গি, মাগুরা, পুরাতন সাতক্ষীরা, সবুজবাগ, মুন্সিপাড়া, রথখোলার বিল, আলিয়া মাদ্রাসা ও সরকারি কলেজ এলাকায়। স্থানীয়রা বলছে, অপরিকল্পিত ঘেরে বাঁধ নির্মাণ, নদী খালে নেট পাটা দিয়ে দখল, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে এইসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বছরে আমাদের 2 থেকে 2.5 মাস হচ্ছে এইরকম পানির নিচে জলাবদ্ধতার ভিতরে থাকতে হয়। বাড়িতে খুব সমস্যা হয়, ছেলে মেয়ে স্কুল পাঠশালায় যেতে পারে না, রান্না করার খুব সমস্যা। রাস্তাঘাট ভালো না, আমরা বান্নকলের থেকে পানি আনি। পানির তলায় ডুবে আছি, আমাদের বিশুদ্ধ পানি খেতেও খুবই সমস্যা। শুকনোর সময় ড্রেনের কাজ না হয়ে বর্ষাকালে এই যে ড্রেনের কাজ হওয়াতে আমরা আরও দুর্ভোগে পড়ে গেছি। জলাবদ্ধতা নিরসনে অবৈধ নেট বাঁধ অপসারণ, খাল পরিষ্কার এবং পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে মাঠ পর্যায়ে অভিযান ও দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে জেলা প্রশাসন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছি। এরপরে যদি আমি এই ধরনের তথ্য পাই বা আমার প্রশাসনের কোথাও থেকে পাওয়া হয়, তখন কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিব এবং আইনানুগভাবে যা করা প্রয়োজন সেইভাবে করা হবে। প্রতি বছরের সৃষ্ট জলাবদ্ধতা থেকে দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ময়লা ও আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী খালের স্বাভাবিক পানি প্রবাহ। এলাকাবাসীর জন্য এ খালটি একসময় আশীর্বাদ হলেও এখন পরিণত হয়েছে অভিশাপে। স্থানীয়দের দাবি, অচল খালটি খনন করে সচল করার। কর্তৃপক্ষ বলছে, গুরুত্বের সাথে এই খালটির খনন কাজ সম্পন্ন করা হবে। হৃদয় মণ্ডলের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। এভাবেই খালের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, রাস্তাসহ নানা স্থাপনা। আর এভাবেই মরা খালে পরিণত হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী খাল। খানুরবাড়ির যমুনা নদীর পূর্ব পাড় থেকে আমলা পর্যন্ত এই খালটিতে একসময় নৌকা চলাচল করলেও এখন খালে বন্যার পানিও প্রবেশ করতে পারছে না। কালের পরিক্রমায় কয়েক দশকের দখল, ভরাট, দূষণ ও অব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী খালটি আজ অস্তিত্ব সংকটে। বর্তমানে খালের বুক জুড়ে রয়েছে পলিথিন আর গৃহস্থলীর বর্জ্য স্তূপ। খালটি দ্রুত দখলমুক্ত করে খননের দাবি স্থানীয়দের। এই খালটা আগে ওসার ছিল, নৌকা যাইতো, এখন এই যে ময়লা টলা হাটটা তো বড় হয়েছে। অবৈধ বলে ঘরটর উঠে আসে না, এমনভাবে খালের জায়গাগুলো মেরে দিচ্ছে, সামান্য বৃষ্টি হলেই পারি পানি তো বাজার হতে সবই হয়ে যায়। দাবি হইল প্রশস্তকরণ এবং গভীর করে এই যে স্থাপনাগুলা অবৈধভাবে করছে এগুলা ভেঙে এই খালটা পুনঃসংস্কার করে। সম্প্রতি 3,30,000 টাকা ব্যয়ে মৃতপ্রায় খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও খালে পর্যাপ্ত কাজ না করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। আদৌ কি খাল খননের কোনো কাজ আসছে কিনা সেটাও দেখতে পারতেছি না। 2-1 দিন দেখলাম যে এক্সকাভেটর দিয়ে এখানে কাজ হইলো। আমি মনে করি যে পুরা খালটা সংস্কার করা উচিত, আর যদি সেটা না হয় তাহলে ভোগান্ত তো আমাদের থেকেই যাবে। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলছে, বরাদ্দকৃত অর্থ শেষ হওয়ায় কাজ শেষ করা সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ কাজটা আমরা করতে পারি নাই। এমপি মহোদয় বলেছে পরবর্তীতে বাজেট দেবে, বাজেট দিলে ইনশাল্লাহ বাকি কাজগুলো আমরা শেষ করব। খাল খননে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলার নির্বাহী কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। যদি এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আমরা সরেজমিন যাচাই করে এবং তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় অতি দ্রুতই খালটি খনন করা হলে প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় এই খালটি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট প্রসঙ্গ।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনে হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে চালকের আসনে বাংলাদেশ। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। দলীয় 45 রানে ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান। এরপর মাত্র 7 রান যোগ হতে ট্রাভিস হেডকেও সাজঘরে ফেরেন এই ডানহাতি পেসার। এরপর 61 রানে এবাদতের শিকার হয়ে সাজঘরে ফেরেন লাবুসেন। এদিন 3 পেসার ও 2 স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে তাসকিন ও এবাদতের সঙ্গে আছেন হাসান, স্পিন সামলাচ্ছেন তাইজুল ও মিরাজ। ভরা মৌসুমেও ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে দেখা মিলছে না রূপালী ইলিশের। পদ্মা মেঘনা নদীতে জাল ফেলেও খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা। এতে জেলে পল্লীতে নেমে এসেছে হতাশা। এদিকে নদীগুলোতে নাব্যতা সংকট, পানি দূষণ সহ কারেন্ট জাল ব্যবহারে ইলিশের সংকট দেখা দিয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। এখন ইলিশের ভরা মৌসুম, তাই অধিকাংশ জেলেরা ধার দেনা করে জাল, জ্বালানি, লোকবল, নৌকা ও সরঞ্জামাদি নিয়ে নেমে পড়েন নদীতে। অথচ ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। যে পরিমাণ ইলিশ পায় তা আবার আকারে ছোট এবং পরিমাণে কম হওয়ায় জেলেদের জ্বালানি খরচও ওঠে না। গত কয়েক মাস ধরে মাছের সংকটে দিশেহারা জেলেরা। ঋণের কিস্তি, সংসার খরচ সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। শুধু জেলেরাই নন, বিপাকে পড়েছেন মাছ ব্যবসায়ী ও আড়তদাররাও। নদীতে ইলিশ না থাকায় অলস সময় কাটছে তাদের। স্থবিরতা নেমে এসেছে পুরো এলাকায়। 10,000 টাকা খরচ আর মাছ বুঝি 8,000 টাকা। আমরা কি করবো? তাহলে দোকানে দিতে পারবো না, নিজেরও খাইতে পারবো না। সরকারের কাছে একটা আবেদন, এই কৌশলটা কিভাবে মাছটা ধরা হয় কৌশলটা বন্ধ করতে হবে। প্রশাসন কিন্তু ওই যে লুবিত না হইয়া যদি ঠিক মতন তারা একটু কষ্ট করে তাহলে ইনশাল্লাহ 1 বছরে আমরা প্রতিফল অন্যরকম দেখতে পারবো। লক্ষ টাকা যাই দিছি আমরা জেলেদেরকে, এখন জেলেরও মাছ পায় না, আমাদেরও ইনকাম সোর্স কম। তেলের টে হইলে খানের টে না, খানের টে হইলে তেলের টাকা হয় না। নাব্যতা সংকট, পানি দূষণ এবং নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণেই ইলিশের সংকট দেখা দিয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। বর্ষাকাল শুরু হয়ে গেছে, নদীর স্রোত বাড়তেছে এবং এই পানির পরিমাণ ধীরে ধীরে বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ইলিশের প্রাপ্যতা আরো বৃদ্ধি পাবে। অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। আমি আহ্বান জানাবো, রাতে দুপুরে কোনোভাবে কারেন্ট জালকে নামিয়ে মাছ ধরবেন না, কারণ মাছের বিস্তার বন্ধ হলে আমাদের সকলের ক্ষতি। সব প্রতিকূলতা কাটিয়ে আবারও রূপালী ইলিশে ভরে উঠবে চাঁদপুরের পদ্মা মেঘনা। সেই প্রত্যাশায় দিন গুনছেন জেলে থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। স্বাধীনতার 55 বছর পার হলেও একটি পাকা সেতুর দাবি পূরণ হয়নি নোয়াখালীর মাইজদির মুসলিম কলোনির বাসিন্দাদের। পারাপারে একমাত্র ভরসা জরাজীর্ণ কাঠের সেতু। চলতি বর্ষায় মরণ ফাঁদে পরিণত হয়েছে সেতুটি। বিভিন্ন সময় মানববন্ধন সহ সভা সমাবেশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। সেলিমের প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিন আনোয়ার। নোয়াখালী জেলা শহর মাইজদির কোল ঘেঁষে অবস্থান মুসলিম কলোনির। 2000 পরিবারের এই কলোনির সংযোগস্থল নোয়াখালীর খালের উপর নির্মিত একমাত্র কাঠের সেতু। কিন্তু বর্ষায় খালের তোড়ে সেতুটি ভেঙে পরিণত হয়েছে মরণ ফাঁদে। নড়বড়ে এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে স্কুল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ও গর্ভবতী নারীরা। বাসিন্দাদের অভিযোগ, একটি পাকা সেতুর দাবিতে সভা সমাবেশ আর মানববন্ধন করেও মেলেনি সুরাহা। স্কুলের বাচ্চারা যাতায়াত এবং গর্ভবতী মহিলা, অনেক মানুষ আছে পঙ্গু, একজন তো অলরেডি পঙ্গু হয়ে বাসায় আছে। অসুস্থ মানুষ এখান থেকে আনা নেওয়া করা খুবই কষ্টকর। একটা শিশু কিশোর যদি এখন এখানে পড়ে মারা যায় বা কারো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এটা দায়টা কার? অনেকগুলো মানববন্ধন করছি, ডিসি অফিসের সামনে মানববন্ধন করছি, এলজিডি অফিসের সামনে মানববন্ধন করছি। ওনারা আশ্বাস দিতেছে, মगर আমাদের এই ব্রিজটা কোনোভাবে কিছু হচ্ছে না। বিগত দিনে যত সরকারি ক্ষমতা যাচ্ছে, বিত্তবানরা, ক্ষমতাবানরা শুধু আশ্বাসে দিয়ে যাচ্ছে যে এটা হবে, করব, হচ্ছে এই। দ্রুত ব্রিজ নির্মাণে সর্বাত্মক চেষ্টার কথা জানান উপজেলা প্রকৌশলী। প্রস্তাব অনুমোদন পেলেই আমরা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের পক্ষ থেকে সকল প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব। আশ্বাসের বাণী নয়, দ্রুত পাকা সেতু নির্মাণে যেন উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দাবি ভুক্তভোগীদের। মিশাল বিন আনোয়ার, মোহনা সংবাদ।
এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যে সুষম খাদ্যের দরকার সেই খাদ্যগুলো পিরোজপুরে জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ ও ট্রান্স ফ্যাট এর পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্ক বাণী চাই শীর্ষক আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি হয়েছে। বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস এর উদ্যোগে বন্যা কবলিত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রুজেরি। ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়াইপিএজির সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি হয়েছে। নাটোরের সরকারি খাস জমিতে শিশু পার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার 51 বছরের পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নওগাঁ সদর উপজেলার 4 নম্বর তিলকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করেন সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস এ প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা। রংপুরে গঙ্গাচড়ায় অসহায় দুস্থ 200 পরিবারের মাঝে নলকূপের টাকা হস্তান্তর করেন গঙ্গাচড়া 1 আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণ যুব সংগঠনের অংশগ্রহণে ঝালকাঠিতে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের 116 জন কর্মজীবীর মাঝে টুল বক্স, ছাতা ও জুতা পরিষ্কার করার সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা পরিষদ হলরুমে। কেরানীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। ফেনী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে হাসপাতালটি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল নূরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের আমিরাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী। টাঙ্গাইলের মধুপুরের আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের উদ্যোগে ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভা হয়েছে। আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী এবং জুলাই যোদ্ধাদের স্মরণে ধামরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বাংলাদেশ গড়ে উঠতে পারে। ময়মনসিংহের শব্দ দূষণ বিষয়ে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও বিআরটিএ সার্কেলের আয়োজনে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার নভরোসিস্ক বন্দরে ইউক্রেনের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2টি বড় শস্য রপ্তানি টার্মিনাল ও যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া তাদের পণ্যের প্রবাহ বাল্টিক ও কাস্পিয়ান সাগরের বন্দর সহ স্থলপথে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। অন্যদিকে মস্কোর পাল্টা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুই দেশের পাল্টাপাল্টি এসব হামলায় কৃষ্ণ সাগরের শস্য ও জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে খাদ্যের দাম বৃদ্ধি ও শস্য ঘাটতির শঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে সহস্রাধিক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে 4.5 শতাধিক বাংলাদেশি রয়েছেন। গেল 10 ও 11 আগস্ট এই সাঁড়াশি অভিযানে 3307 জনের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে 460 জনই বাংলাদেশি নাগরিক। স্থানীয়দের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। এদিকে গ্রেপ্তার এড়াতে কাগজপত্রহীন প্রবাসীদের 500 রিঙ্গিত জরিমানা দিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার মতো অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া কর্তৃপক্ষ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে,
দলের পদ না ছেড়ে তারা সরকারি সংস্থায়। লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি। সরকারি সংস্থা এগিয়ে নেওয়ার চেষ্টা নাকি নেতাদের পুনর্বাসন? দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে আহতদের ভরসা, পঙ্গু হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট। খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও। সমকাল শিরোনাম করেছে গ্যাস বিদ্যুতের সংকট আরও 1 সপ্তাহ চলতে পারে। বরিশালে আদালত ফটকে বোমা বিস্ফোরণ, সাভারে উদ্ধার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আজ মনোনয়নপত্র দাখিল করবেন ফখরুল ও অলি, ব্যয় তুলতে 265 বছর। যুগান্তর শিরোনাম করেছে শিল্পের গ্যাস বিদ্যুতে কারখানা বন্ধ প্রায়, নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী। আমার দেশ শিরোনাম করেছে মাদক অস্ত্র চোরাচালানের নিরাপদ করিডোর, গ্যাস সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী নাম ঘোষণা আজ দুপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারম্যান তারেক রহমান। আজ থেকে সারা দেশের শপিং মল, দোকান রাত 8টার মধ্যে বন্ধের নির্দেশ। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেন প্রতিমন্ত্রী। নদী দখল আর অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে সাতক্ষীরায় জলাবদ্ধতা, ময়লা আবর্জনার স্তূপে টাঙ্গাইলের গোবিন্দাসী খালের পানি প্রবাহ ব্যাহত। এবং ডারউইন টেস্টে বাংলাদেশের বোলিং তোপে কাঁপছে অস্ট্রেলিয়া, 3 পেসারের গতিতে লাঞ্চের আগে 4 উইকেট পতন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।